বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদের। আহ, অনেক ব্যস্ত শিডিউলের মধ্য থেকে কর্পোরেট সংবাদের জন্য আপনারা এই টাইম লাইনে আপনাদের সময়টাকে নিয়ে এসেছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় আপনারা জানেন, তার সাথেই আমি আইসিএসবির ফেলো, কর্পোরেট সংবাদের এডিটর এবং জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সিনিয়র অ্যাসোসিয়েট অ্যান্ড পার্টনার মিজানুর রহমান এফসিএস। এ পর্যায়ে আমি আবু জাবেদ ভাইয়ের কাছ থেকে শুনবো। আপনি আপনার পরিচয়টা দিবেন। আমি আচ্ছা, আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ আবু জাবেদ। আমি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আছি ইউএস বেস একটা কোম্পানি, ইউএস বেস গ্লোবাল কোম্পানি, ইউএলবিএস বাংলাদেশ লিমিটেড। আহ, আছি অলমোস্ট 15 ইয়ার্স ধরে। আমি বেসিক্যালি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন, ব্যাট এবং সেক্রেটারিয়াল এরিয়ায়ও আমি ফোকাস করি। যেহেতু আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমাদের স্কোপটা অনেক বেশি না সেক্রেটারিয়ালের, বাট সেক্রেটারিয়ালের পার্টটা আমি এখান থেকে হেল্প করি। তো আমি 2010 থেকে এই কোম্পানির সাথে আছি। এর আগে কাজ করেছি আমি নাসা গ্রুপে, গার্মেন্টস গ্রুপ, নাসা গ্রুপ এবং একটা পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে কাজ করছি। পাওয়ার অ্যাক্সেসরিজ, আসলে পাওয়ার প্ল্যান্ট না। পিএনপি গ্রুপ নামে একটা কোম্পানিতে ছিলাম, আর পাশাপাশি একটা সিকিউরিটি কোম্পানিতে ছিলাম। এই ক্যারিয়ারের মধ্যে আমি সবচেয়ে মানে বেশি সময়, অলমোস্ট 15 ইয়ার্স ধরে এই কোম্পানির সাথে আছি। সো প্রথমে আমি আসলে আইসিএম এর সাথে ছিলাম। অফিসের বিভিন্ন ব্যস্ততার কারণে সময় অ্যারেঞ্জ করতে না পারাতে আইসিএম থেকে আমি ড্রপ হয়ে গেছি। পরে মানে আমার এক ফ্রেন্ড আমাকে সিএসএ ভর্তি হতে ইনফ্লুয়েন্স করলো। তো ওই থেকে সিএসটা মানে বিশেষ করে যখন সার্টিফিকেট লেভেল স্টার্ট করলাম, দেখি একটা দুইটা করে হয়ে যাচ্ছে। সো আমি এটা আর কন্টিনিউ করতে থাকলাম। প্রফেশনাল লেভেলে এসে একটু ব্যাক পেতে হয়েছে, মানে ক্লিয়ার করতে। ফাইনালি আলহামদুলিল্লাহ 2023 সালের যে ডিসেম্বর, জুন, জুলাই, ডিসেম্বর, যেটা 24 সালের ফেব্রুয়ারিতে যে রেজাল্ট হলো, সেটাতে কোয়ালিফাই করলাম। এরপরে মেম্বারশিপের থিসিস এর প্রসেস গুলো কমপ্লিট করলাম এবং ফাইনালি সিলেক্টেড হলাম অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে। এই হচ্ছে আমার পরিচয়। আপনি চব্বিশে কোয়ালিফাই করেছেন, 24শে জানুয়ারিতে। আমি 24 ফেব্রুয়ারিতে যে রেজাল্ট হলো, 23 ডিসেম্বর পর্যন্ত যে সেশন শেষ, এবং আচ্ছা, 24 ফেব্রুয়ারিতে 29 তারিখ যে রেজাল্ট হলো, সেটাতে আমরা কোয়ালিফাই করেছি। ভেরি গুড। আপনি আপনার অ্যাডমিশন কোন ইয়ারে? অ্যাডমিশন আমার আগে ছিল, আমি কন্টিনিউ করি না। আসলে আমি যাইনি, আমি কন্টিনিউ করেছি 2018 থেকে। 2018। 18 থেকে আমি কন্টিনিউ করেছি। ভেরি গুড। থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো। উম, আরিফ আরিফ ভাই। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আরিফুল আলম। বেসিক্যালি জাভেদ ভাই আসলে যেগুলো বললেন, অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, আমরা যারা অ্যাকাউন্টস, ফাইন্যান্স বা সেক্রেটারিয়াল ইস্যু নিয়ে যারা কাজ করি, কম বেশি সবার হিস্ট্রিতেই একটা বড় মিল পাওয়া যায়। ইনফ্যাক্ট আমি হয়তো এখন আমারটা বলবো, তো অনেক কিছু জাভেদ ভাইয়ের সাথে মিলে যাবে। আমি আরিফুল আলম। বেসিক্যালি আমি আমার জব এক্সপিরিয়েন্স যদি বলি, আমি ক্যারিয়ারটা শুরু করি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওকে। মাধ্যমে। ফার্স্ট অফ অল এটা ছিল 2005, অনেক আগে। আমি আমার আমি যখন জেনারেল এডুকেশন শেষ করার পরে, মাস্টার্স শেষ করার পরে, আমি একটা এনজিওর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ শুরু করি। এনজিওটার নাম একটু বড় নাম, রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট, রামরু বলতাম সংক্ষেপে আমরা। তো ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ ফার্ম, সেখানে আমি অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিলাম অ্যাকাউন্টস অফিসার হিসেবে। ওখানে ছিলাম দীর্ঘদিন, 2005 থেকে 2010। এরপরে আমি একমি গ্রুপে আমি জয়েন করি। সেখানেও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেই বেসিক্যালি আমি এখানে জয়েন করি। একমি গ্রুপের একটা সিস্টার কনসার্ন, নাম ছিল একমি পেস্টিসাইডস লিমিটেড। আচ্ছা। আমি জি, আমি সেখানে 2010 থেকে 2010 থেকে 2018 পর্যন্ত আমি অ্যাকাউন্টস ফাইন্যান্সে ছিলাম।
শেষে বোধহয় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল আমার পজিশনটা। আর মিন টাইম আমি আইসিএসবি তে ভর্তি হয়েছিলাম 2010 বা 2011-তে, যখন আমাদের আইনটা আসলে পাশ হলো যখন। তারপর পরই একটা ওই সময় আসলে কি একটা ট্রেন্ড ছিল মোটামুটি অ্যাকাউন্টস ফাইন্যান্সে যারা ছিল। আমি আমার ব্যাচের কথা যদি আমি বলি, তখন মাত্র আমাদের সেক্রেটারিয়াল আইনটা পাশ হলো, খুব সম্ভবত 2010-এ। তো একটা বড় গ্রুপ আমরা ছিলাম, আমরা একসাথে অনেকে ভর্তি হয়েছিলাম। তো আলটিমেটলি যেটা হয় কি, ভর্তির পরে শুরু করলাম, কিন্তু ওই সময় শেয়ার মার্কেটে বড় একটা ধস নেমে গেল। তো ওই ধসের কারণেই আমি এবং আমার সাথে যারা ছিল অনেকেই আমরা ডিসকন্টিনিউ করি সেই সময়টায়। তো যেহেতু অ্যাকাউন্টস ফাইন্যান্সে ছিলাম, আর শেয়ার মার্কেটের অবস্থা ভালো, শেয়ার মার্কেটের অবস্থা বলতে কি, সেক্রেটারি আমি পার্সোনালি আমি আমারটা বলি বা আমার গ্রুপে যারা ছিল, তো আমরা শেয়ার মার্কেটের সাথে অনেকটা সেক্রেটারিয়াল প্রফেশনটাকে অনেকটা রিলেট করতাম, যে হ্যাঁ মার্কেটটা যদি ভালো থাকে আমাদের ডিমান্ডটা মার্কেটে বেশি আসবে, মানে সেক্রেটারিয়াল ইস্যু নিয়ে যারা কাজ করেন। তো যাই হোক, তো দুটা ইস্যু ছিল, মার্কেট ভালো ছিল না, তারপরে আমি নিজেও অ্যাকাউন্টস ফাইন্যান্সে জব করতাম। তো এইভাবেই চলতেছিল। তো 2018-র শেষের দিকে আমাদের কোম্পানি একটি পেসেস লিমিটেড, তো ওরা আইপিও তে আসার সিদ্ধান্ত নিল, যে আইপিওর মাধ্যমে ফান্ড রেজ করবে মার্কেট থেকে। ওই সময়ে আমার অফিস থেকে বলা হলো যে, যেহেতু আমি আইসিএসবি তে শুরু করেছিলাম, তো আর ওইখানে ওনারা আসলে কোম্পানির সেক্রেটারির একটা ইস্যু তো সেখানে থেকে থাকে, যখন আমরা আইপিও এর জন্য যখন আমরা সিকিউরিটিজ কমিশনে যখন ফাইল সাবমিট করব, তখন তো কোম্পানির সেক্রেটারি হিসেবে কাউকে থাকতে হয়। তো আলটিমেটলি আমার মাধ্যমেই ইস্যুটা শুরু হলো, এবং অফিসের ডিসিশনে আমাকে সেক্রেটারি ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হলো। এরপরে আমি সেখানে কোম্পানির সেক্রেটারি হিসেবে 2019 সাল থেকে আমি ওখানে ফুল কোম্পানির সেক্রেটারি হিসেবে আমার কাজ শুরু করলাম। বাট আমি এখানে আইসিএসবি তে পার্টলি কোয়ালিফাইড ছিলাম। তো যেহেতু আমি সেক্রেটারি ডিপার্টমেন্টে কাজ শুরু করলাম, তখন থেকে আমি আমার পরীক্ষায় কন্টিনিউয়াসলি পরীক্ষা যেগুলো বাকি ছিল পরীক্ষা দেওয়া শুরু করলাম আর কি, অনেকদিন পরে। তো যেটা হলো যে আমি ওদিকে কাজ করছি এখন, মানে আমার ব্যাপারটা যেটা এমন হয়েছে, আমি আমার পরীক্ষায় রেজাল্ট যদিও তখন বোধহয় থার্ড লেভেলের দিকে যখন আমি, তখনই মোটামুটি আমার সেক্রেটারিয়াল টাস্ক, যে মূল যে কাজগুলো ছিল রিপোর্টিং বা আদার্স, সবগুলোই হাতে কলমে করার সুযোগটা আমি পেয়ে যাই। আর যেহেতু আইপিওর ইস্যুটা আমি যেটা মনে করি একদম কোম্পানির সেক্রেটারির একদম ইনিশিয়াল স্টেজের যেটা কাজ, সেখান থেকে আমি করার সুযোগটা পেয়েছিলাম। তো আমিও পাশাপাশি পরীক্ষা দেওয়া শুরু করলাম, এবং সেখান থেকে আমি লাস্ট 2023-এর বোধহয় জুনের যে পরীক্ষা, ওই পরীক্ষায় আমি আমার ফাইনাল লেভেলটা কমপ্লিট করি। আর এর পাশাপাশি আমার জব চলতেছিল, আমি একটি পেস্টিসাইডস কোম্পানি সেক্রেটারি হিসেবে মার্কেটে শেয়ার ট্রেডিং শুরু হলো। তার পরবর্তীতে বিশেষ কোনো কারণে আমি আসলে আমার জবটা সুইচ করি। আমি লিস্টেড থেকে আবার নন লিস্টেড একটা কোম্পানি জয়েন করি, ওটা মোটামুটি রিনাউন্ড একটা কোম্পানি বাংলাদেশে, নাম হলো অনন্ত গ্রুপ। অনন্ত গ্রুপের আন্ডারে 10 থেকে 12টা কোম্পানি ছিল। আর বেসিক্যালি অনন্ত গ্রুপের একটা ঐতিহ্য ছিল যে ওনারা যদিও নন লিস্টেড, বাট আমার পূর্বে সেখানে যারা কাজ করতেন সবাই চার্টার সেক্রেটারি মেম্বার ছিলেন সবাই। যে সেই হিসেবে ওনারা সবসময় চাইতেন যে আইসিএসবির একটা মেম্বার বা কমপক্ষে ফাইনাল লেভেলের একটা স্টুডেন্টও যেন থাকে। কারণ ওনারা জাস্ট ওনাদের নিজেদেরও একটা ইস্যু ছিল। আর ওনাদের কাজের যে ভলিউম, যদিও নন লিস্টেড, বাট আমরা আরজেসি বা আদার্স ইস্যুতে, বোর্ড মিটিং বা এজিএম অন্যান্য ইস্যুতে তারা চাইতেন যে যেন চার্টার সেক্রেটারি একটা ফাইনাল স্টুডেন্ট বা কোয়ালিফাইড কাউকে পাই। তো এনিওয়ে আমি সেখানে জয়েন করলাম। আমি সেখানে ছিলাম 2022-এর নভেম্বর বা ডিসেম্বরে বোধহয় আমি সেখানে জয়েন করি। আর সেখান থেকে আমি কোয়ালিফাই করি। আমার দুইটা সাবজেক্ট তখন বাকি ছিল, সেখান থেকে কোয়ালিফাই করি। কোয়ালিফাই সেখান থেকে করার পরে আমি 2023-এর বোধহয় মার্চের দিক, জানুয়ারিতে আমি জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেড, একটা লিস্টেড কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি, স্বনামধন্য কোম্পানি বাংলাদেশের। তো সেইখানে অ্যাপ্লাই করি, এবং 2024-এর মার্চে আমি সেখানে বেসিক্যালি সেখানে আমি ডেপুটি কোম্পানি সেক্রেটারি হিসেবে জয়েন করি। বাট আলটিমেটলি আমি যখন জয়েন করি তখন সেখানে আর কেউ কে আমি পাইনি সেক্রেটারিয়াল কাজের জন্য। দ্যাটস ওয়াই শুরু থেকেই আমাকে ফুল কোম্পানির সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়, এবং আজ পর্যন্ত আমি সেখানেই ফুল কোম্পানির সেক্রেটারি হিসেবে কাজ করে যাচ্ছি। আজকে অলরেডি একটা বছর সেখানে পার করে ফেলেছি। জাস্ট মোটামুটি ব্রিফ হিস্ট্রি আমার এরকমই। থ্যাংক ইউ। আপনি আসলে আসলে আমরা আমাদের এই চার্টার সেক্রেটারি প্রফেশনে
অধিকাংশ মেম্বারই অ্যাকাউন্টিং প্রফেশন থেকে আসা, অলমোস্ট জি 90%। 20% জি ফিনান্স ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্ট ফিনান্সে কাজ করছে, সিএমএ ব্যাকগ্রাউন্ড বা সিএ ব্যাকগ্রাউন্ড, সিসি করা বা সিএমএ পার্ট কোয়ালিফাইড। আমি নিজেও সিএমএ পার্ট কোয়ালিফাইড, সিএ সিসি করা। তো একটা সময় গিয়ে উম, এই এই প্রফেশনে যখন আসে তখন এই প্রফেশনে আমরা মিয়া বিবি একসাথে এই প্রফেশনে অ্যাডমিশন নেই এবং আমরা কোয়ালিফাই করি। তো জি জি এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে ভালো করার জন্য ফিনান্স ব্যাকগ্রাউন্ড হওয়াটা খুব জরুরি। হুম। ডেফিনেটলি। এবং মার্কেটে যারা ভালো ভালো কোম্পানি সেক্রেটারি আছে তারা সবাই কিন্তু ফিনান্স ব্যাকগ্রাউন্ড এবং জি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্সে তাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে। ফলে সেই সকল কোম্পানি সেক্রেটারির কাছে কিন্তু সিএ ভরা একটু সাবধানে কথা বলে, ফাইন্যান্স কন্ট্রোলাররা জি একটু জি সাবধানে কথা বলে, বিকজ তাদের অ্যাকাউন্টিং এফিসিয়েন্সির কারণে। তো ধন্যবাদ, আপনাদের ব্যাকগ্রাউন্ড শুনলাম। ব্যাকগ্রাউন্ডটা আসলে উম, শুনে খুবই ভালো লাগলো। এখন আমি শুনবো উম, এই যে চার্টার সেক্রেটারি প্রফেশনে মেম্বার হলেন, জি আহ, এখন যদিও আমাদের জাভেদ ভাই প্রফেশনে ফুল পেপারটা এখনো পায় নাই, কিন্তু আমি মনে করি যে নন লিস্টেড কোম্পানিতে নন লিস্টেড কোম্পানিতে কোম্পানি সেক্রেটারি কাজের স্কোপটা অনেক বেশি। লিস্টেড কোম্পানিতে কিছু গদবাঁধা কাজ, নন লিস্টেড কোম্পানিতে বিশেষ করে গ্রুপ অফ কোম্পানিতে কিন্তু কোম্পানি সেক্রেটারি অ্যাক্সেস থাকে এইচআর এ, কোম্পানি সেক্রেটারি অ্যাক্সেস থাকে অ্যাডমিনে, কোম্পানি সেক্রেটারি অ্যাক্সেস থাকে লিগ্যাল অ্যাফেয়ার্সে, কোম্পানি অ্যাফেয়ার্সে, বোর্ড অ্যাফেয়ার্সে, সব জায়গায় তার অ্যাক্সেস থাকে নন লিস্টেড কোম্পানি। নন লিস্টেড পাবলিক কোম্পানি অথবা প্রাইভেট কোম্পানি, যেটাই হোক না কেন। তারপরও লিস্টেড কোম্পানিতে একটা অন্যরকম ফ্লেভার থাকে কোম্পানি সেক্রেটারিদের। কিন্তু নন লিস্টেড কিন্তু, আমি যেহেতু নন লিস্টেড কাজ করছি সে কারণে বলতেছি, আমার কাছে নন লিস্টেডে কাজ করাটা আমি খুব এনজয় এনজয় করেছি প্রফেশনে থাকার সময়। এখন এখন শুনবো এই যে আপনারা প্রফেশনে আসলেন, অ্যাকাউন্টিং প্রফেশনে ছিলেন, জি তারপরে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে চার্টার সেক্রেটারি প্রফেশনে আসলেন। চার্টার সেক্রেটারি প্রফেশনে এসে এই যে কোয়ালিফাই করলেন, এই কোয়ালিফাই করার পিছনে আহ, আমার আমার দৃষ্টিকোণে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, লেগে থাকা। লেগে থাকা এবং কমফোর্ট জোনে থেকে কাজ করা। কমফোর্ট কমফোর্ট জোনে থেকে না থেকে ডিসকমফোর্ট জোনে গিয়ে পড়াশোনা করা, এইটা আপনাদের ক্ষেত্রে ইয়েস। কতটুকু কার্যকর ছিল? এই যে লেগে থাকা এবং ডিসকমফোর্ট জোনে যে পড়াশোনা করা, ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলির স্যাক্রিফাইস, এটা আপনাদের ক্ষেত্রে কেমন ছিল? অ্যাকচুয়ালি যেটা আমি আমি বলি, জাভেদ বলতেছি, আমি আমার জি জি ব্যাকগ্রাউন্ডটা বলুন। বলে। বস, আমার হয়েছে কি, আমার 2018-তে যেটা শুরু করলাম বললাম, 2018 থেকে 18 জুন, আহ, জানুয়ারি জুন সেশনে আমার হচ্ছে সার্টিফিকেট লেভেল 1 কোয়ালিফাই হলো। এবং 18 সালের জুলাই থেকে ডিসেম্বর সেশনে আমার সার্টিফিকেট লেভেল 2 কোয়ালিফাই হলো। তার মানে দুইটা পর পর হয়ে গেল রেগুলার হিসাবে। থার্ড লেভেলে হলো কি, থার্ড লেভেলে এসে আমার একটা সাবজেক্ট খারাপ হয়ে গেল। তো ওটা সেকেন্ড টাইম দিলাম 19-এর ডিসেম্বর ক্লোজিং এর যে সেশন, ওটাতে আমার আহ, হয়ে গেল ইন্টারমিডিয়েট, মানে সার্টিফিকেট লেভেল কমপ্লিট হলো। এখন এরপরে 20-এ এসে কোভিড শুরু হলো, কোভিডে আর হয় না। কোভিডে ইভেন আমি, আমার লেগে থাকার বিষয়টা আমার জন্য খুব বেশি প্রযোজ্য। 20 সালে, 20 সালে যে শুরু করলাম কোভিড থেকে শুরু করে, আমার প্রতিবারে ঘুরে ফিরে সিএফএমটা খারাপ হয়ে বসে থাকে। এভাবে দিতে দিতে আমি 4বার আমার প্রফেশনাল লেভেল 1 দিলাম, চতুর্থবার আমি কোয়ালিফাই করেছি প্রফেশনাল লেভেল 1। যেখানে আমার একটা জিনিস, মানে আমি আমার ফ্যামিলিকে থ্যাঙ্কস দিব, সেটা হচ্ছে ফ্যামিলি, মানে আমার ওয়াইফ বলল কি, তুমি লেগে থাকো, তোমার হয়ে যাবে, তোমার উপর কনফিডেন্স আছে। সো এখন যেখানে যত পর্যায়ে আসছো, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই।
এটা একটা প্রেস্টিজের বিষয়। পাশ করতে না পারে এটা মানে প্রেস্টিজের বিষয়। তো এভাবে আরেকটা ইয়াতে আসলো কি, তো আমার এক ফ্রেন্ড কোয়ালিফাই করে ফেললো আমার সাথে দিয়ে, আমারটা হইলো না। পরে গিয়ে বলে তুমি কি পড়ালেখা বুঝো না। এটা আমার কিন্তু খুব মানে, তোমার কি ধরনের সাপোর্ট দরকার? আমার হলিডে দরকার নাই, কিছু দরকার নাই, আমি বাচ্চাদের পড়াশোনা আমি ম্যানেজ করতেছি, বাট সর্বোচ্চ সাপোর্ট দিতে চাই, তুমি কোয়ালিফাই করো তারপর। এরপরে 21 21-এর লাস্টে এসে 20 এবং 21 এই দুই চারটা সেশনে মিলে এসে আমার লাস্ট সেশনে গিয়ে 21-এর ডিসেম্বর সেশনে গিয়ে আমার P1 কোয়ালিফাই হলো। এরপরে P2 যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে, সিলেবাসের সরি পাসিং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, সাবজেক্ট ওয়াইজ পাস। এখন সাবজেক্ট ওয়াইজ পাসের পরে এসে দেখা যাচ্ছে মানে প্রতিবার প্রতি সেশনে দিচ্ছি একটা একটা হয়। মানে প্রথমবার দিলাম আমার মানে যেটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা হয়ে গেল, তারপরের বারে হলো এই যে যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ ল, চতুর্থবারে হলো অডিটটা। এবং শেষ পর্যন্ত 3বারে লেগে আমার লাস্ট বার যেটা 23-এ যে ডিসেম্বরের সেশন, ওটাতে এসে আমার 501টা হলো অ্যাডভান্স সেক্রেটারিশিপ। সো সেখানে একটা জিনিস আমি ওটা দেখেছি, আমার অনেক ভালো পরীক্ষা দিলাম, মানে সেক্ষেত্রে আমি কনফিডেন্ট আমি অনেক ভালো পরীক্ষা দিলাম, সেক্ষেত্রে পাশের কোনো নিশ্চয়তা নেই। প্রফেশনাল পরীক্ষাগুলো এমন একটা বিষয়, আমি বুঝতে পারি না কোনটাতে পাস হচ্ছে কোনটাতে পাস আসতেছে না। তো আমার অনেক বন্ধু বান্ধব খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আমি সবসময় এনকারেজ করি তাদেরকে, মানে আমার এখনো কিছু বন্ধু বান্ধব আছে, মানে আমি বলছি হবে, লেগে থাকো, লেগে থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর কথা হচ্ছে এই যে ফেলিওর হচ্ছে, আমরা বারবার কোনো না কোনো কিছু শিখতেছি, কোনো না কোনো জায়গায় গিয়ে দেখা যাচ্ছে আমার গ্যাপ ছিল, আমার মনে হয় এই জায়গায় আমার গ্যাপ ছিল, এটার কারণে আমার হচ্ছে না। তো বেসিকটা মানে ডেভেলপ করা, বেসিকটাকে স্ট্রং করা, এবং আহ, নিজের অধ্যবসায় বারবার ট্রাই করা, এই জিনিসটা আমার ক্ষেত্রে 100% প্রযোজ্য। কারণ আমি আসলে অনেক কোয়ালিফাই করার পেছনে অনেক স্ট্রাগল করেছি, স্ট্রাগল করে বেরোতে পারছি। এবং আমি কখনো মানে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, বাট আমি কখনো ওই ইয়াটা হারাইনি, স্পিডটা হারাইনি। আমি প্রতিবারই পরীক্ষা দিচ্ছি, মানে আমি কোভিড সেশন বা কোনো সেশনে একটা পরীক্ষা আমি গ্যাপ মিস দিই নাই, আমার প্রিপারেশন থাকুক বা না থাকুক। আমি অ্যাটেন্ড করেছি, অ্যাটেন্ড করে ট্রাই করেছি, ফাইনালে আলহামদুলিল্লাহ আমার কোয়ালিফাই হলো। এবং মানে কোয়ালিফাই হওয়ার পর এটা আমার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের কাছে অনেক বড় একটা সেলিব্রেশন মনে হলো, মানে ওদের কাছে প্রতিবার পরীক্ষা দিচ্ছে এটা জানতেছে, বাট ফাইনালি যখন কোয়ালিফাই হলো এটা বিগ একটা সেলিব্রেশন হলো আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবার কাছে। তো এটাই আমার হিস্ট্রি আসলে। থ্যাংক থ্যাংক ইউ, ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ জাভেদ ভাই। আপনার আপনার হিস্ট্রি, আপনার এই যে কোয়ালিফাই করার পিছনে আপনার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন, হ্যাঁ, এবং আপনার যে লেগে থাকা, এই যে মানে পুরো বিষয়টা কিন্তু আমার সাথে মিলে গেল। এই জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ। বাসায় গিয়ে ভাবিকে ধন্যবাদ দিবেন, আপনি তো বাসায় আছেন। আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ভাবি, আপনাকে যে এই সাপোর্ট দিয়েছেন। এবং এইটা আসলে অনেক বড় সাপোর্ট আমাদের যারা জি। বিভিন্ন লেভেলে এই আটকে আছেন। বিভিন্ন লেভেলে যারা আহ, উম, বিশেষ করে প্রফেশনাল লেভেল 3, P1 এবং P2 তে এই যারা আটকে আছেন, এই আটকায় থাকার মূল কারণই কিন্তু ফ্যামিলি থেকে সে কোনো সাপোর্ট পাচ্ছে না। ফ্যামিলি থেকে আমি আমি এমনও জানি যে আপনার উম, ওই শুক্রবার শনিবারে যে সময় দিবে সে, তার শুক্রবার শনিবার ছুটি কাটায়, কিন্তু ফ্যামিলি তাকে বলে যে আমাদের সাথে সময় দিতে হবে। পরীক্ষা দিবা কি দিবা না এটা আমরা জানি না। হম ওই শুক্রবার শনিবার আমাদেরকে দিতে হবে। আসলে এই যে ফ্যামিলির যে স্যাক্রিফাইস, ফ্যামিলি স্যাক্রিফাইস ছাড়া কিন্তু প্রফেশনাল ডিগ্রি অর্জন সম্ভব না। এবং লেগে থাকার যে বিষয়, এটার কোনো বিকল্পই নাই, লেগে থাকতেই হবে। যে ছেড়ে দিলেই এটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। প্রফেশনাল ডিগ্রিটাই এরকম। তো জাভেদ ভাইয়ের সাথে আমারটা মিলে গেল। এখন দেখি আরিফ ভাইয়ের সাথে মেলে কিনা। আরিফ ভাই প্লিজ। আচ্ছা, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে আমারও মনে হচ্ছে মিলে যাবে। আমি তো বেসিক্যালি আমি যখন অ্যাকাউন্টস ফাইন্যান্সে জব করতাম, বেসিক্যালি আমার জব হিস্ট্রি ম্যাক্সিমাম টাইমটাই তো অ্যাকাউন্টস ফাইন্যান্সে চলে গেছে। 2005 থেকে 2018, বলতে গেলে 13 বছর। আমি তো 2019 সাল থেকে আসলে সেক্রেটারিয়াল প্রফেশনে আসা। আর যেহেতু আমি অ্যাকাউন্টস ফাইন্যান্সে ছিলাম, তো ওই সময়টা আমি পরবর্তীতে বলা চলে যে আইসিএসবির পাশাপাশি আমি আইসিএমএ তেও এনরোল হয়েছিলাম আর কি ওই সময়টা।
সেখানে আমার 1300 মার্কস কমপ্লিট এখন পর্যন্ত। আর পাশাপাশি একই সময় এলএলবিটাও শেষ করে নিয়েছিলাম। অনেকে বললো আইসিএসবির পাশাপাশি এটা করা থাকলে ভালো হয়। তো এনিওয়ে এলএলবির জন্য হয়তো খুব একটা ইফোর্ট দিতে হয় নাই। সো আইসিএম এর জন্য আমার একটা ভালো একটা ইফোর্ট দিতে হয়েছে। আর এক্সামের ব্যাপারে আমি যেটা বলবো, আইসিএমএবি এবং আইসিএসবি এই পরীক্ষাগুলো একই সময়ে হতো। ও তাদেরও ছিল তখন সম্ভবত জুন এবং ডিসেম্বরে, আমাদেরও জুলাই জানুয়ারি এরকমই পাশাপাশি টাইমে। তো সেটা হওয়ার কারণে আমি আমার আইসিএম এর লাইব্রেরি যেটা আছে ওইখানে মোটামুটি যারা আমরা আছি, জাভেদ ভাই বলতে পারবেন, মোটামুটি একটা ভালো মানে পড়াশোনার জন্য খুব ভালো একটা জায়গা আমি মনে করি। আমরা যারা সেখানে যাওয়া আসা করছি আমরা জানি। তো সেখানে বেসিক্যালি আমি আইসিএমএবি হোক বা আইসিএসবি হোক, আমি সবসময় সব বইপত্র নিয়ে ওখানে পড়াশোনা করতাম। ইভেন আমাদের আইসিএসবি যেহেতু লাইব্রেরিতে একটু লিমিটেশন আছে টাইমিং এর বা মানে স্পেসের ক্ষেত্রে, সেই হিসেবে আমি আইসিএম এর লাইব্রেরিটি ইউজ করতাম। এটা জাস্ট আমি আমার সময়ের জন্য বলছি। আর সব থেকে বড় যে ইস্যু সেটা হলো আমার ফ্যামিলি। কারণ আমি 9টা 6টা অফিস করতাম, অফিস করে সঙ্গে সঙ্গে চলে যেতাম লাইব্রেরিতে পড়ার জন্য। বেসিক্যালি অফিস ডে গুলোতে বাসায় ফিরতে ফিরতে হয়তো 10টা 11টা বেজে যেত। 9টা 15 যদি লাইব্রেরিতে যদি আমি থাকি, হ্যাঁ আমি আইসিএম লাইব্রেরিতে বসতাম, বাট বেসিক্যালি আইসিএসবির পড়াশোনাগুলোই পড়তাম। যখন আমার আইসিএসবির পরীক্ষা থাকতো না, রেজাল্টের জন্য ওয়েট করতাম, ওই সময়টা আমি আইসিএম এর কোর্সগুলো একটু দেখে নিতাম, যে ভাবতাম হয়তো এর পাসটা হয়েই যাবে। সো যেহেতু রেজাল্ট হাতে নেই তো একটু তো ওয়েট করতে হয়। তা আমি ওই গ্যাপের সময়টা বেসিক্যালি আমি আইসিএম এর জন্য করতাম। তা আলটিমেটলি অনেক কোর্স কারিকুলাম তো আসলে অনেক সাবজেক্ট একই রকম। যেমন আমি যদি বলি, ওদের কর্পোরেট গভর্নেন্সের যে একটা কোর্স আছে সিএলএসপি বা সিএলজিএসপি বলে, তো আমরা তো আসলে কোম্পানির ল এর উপরেই তো বেশিরভাগ সময় আমাদের দিতে হচ্ছে এখানে। সো ওইখানে তো খুবই সামান্য একটা ইস্যু, তো ওইটার জন্য দেখা গেলো কিছুই করতে হতো না। আবার ট্যাক্সেশন, এখানে যে ট্যাক্সেশন নিয়ে যেটা পড়াশোনা করছি সেখানেও একই জিনিস। তো আলটিমেটলি আমার ক্ষেত্রে কি হয়েছে, দুটো একই সাথে রান করার কারণে আমার এখানে না হয় ওখানে একটা না একটা রেজাল্ট আমি পাচ্ছিলাম মোটামুটি। আর আমি একটু মিলিয়ে নিচ্ছিলাম যখন যে সাবজেক্ট গুলো, বিশেষ করে আইসিএম এ তো আমি যেটা বলবো, আইসিএসবি তে আমি যে সাবজেক্টটা আমি পড়তাম রিলেটেড সাবজেক্ট থাকলে আমি আইসিএম তে ওই সাবজেক্টে আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। দ্যাটস আমার ক্ষেত্রে দুটো মানে ইনস্টিটিউটেই আমার সাবজেক্ট একটা মিলে গেছে। আচ্ছা, এটা সাবজেক্ট চয়েসের ব্যাপারে গেল। আর টাইমের ব্যাপারে যদি আমি অফ ডে এর ব্যাপারগুলো যদি বলি, হ্যাঁ আমার একটু মানে কি বলবো, যে বেশিরভাগ যেখানে আমি চাকরি করেছি, তো শুক্রবার এবং শনিবার বেশিরভাগ সময় আমার ছুটির একটা অপশন থাকতো। সেই হিসাবে আমি ফ্রাইডে দেখা যেত যে দুপুরের পরে লাইব্রেরিতে চলে যেতাম পড়ার জন্য। সেখানে রাত 9টা 10টার মতো পড়াশোনা করতাম, এবং স্যাটারডেটা চেষ্টা করতাম ফুল ডে সেখানে সময় দেওয়ার জন্য। আর আমার ফ্যামিলির যে ব্যাপারটা, ডেফিনেটলি ফার্স্ট অফ অল মানে আমার বাবা মাকে অবশ্যই তাদের সবার আগে তাদের কথা আমার স্বীকার করতে হবে, যে এই বয়সে ওনাদের প্রতি আমাদের দায়িত্বটা সবসময় বেড়ে যায়, যেহেতু তারা যদি জীবিত থাকেন। তো দেখা যায় যে সপ্তাহ শেষে যেখানে তারা যেহেতু দেশের গ্রামের বাড়িতে থাকে, আমাদের যেখানে উচিত তাদের খোঁজখবর নেওয়া, তাদের একটু দেখতে যাওয়া, তো আমরা সেটা করতে পারতাম না। আমরা ঢাকাতে থাকতাম, পড়াশোনা করতাম। আর এর পাশাপাশি যেটা আমার ফ্যামিলি তো মানে দৈনন্দিন ব্যাপার, তারা আমাদের অফিসের 6টার পরে বাচ্চারা স্কুলে পড়াশোনা করতো বা তারা ওয়েট করতো আমাদের মানে বা জন্যে। তো যেটা হয় যে বাসায় আসতে আসতে রাত 10টা 11টা বেজে যেত আমার। আর ছুটির দিনগুলোতেও বলা চলে তাদেরকে সময় দিতে পারতাম না। তো এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমরা এখন কোয়ালিফাই করেছি, যদি কোথাও বাইরে থাকি, বাচ্চাকে কেউ যদি ফোন দেয় বাবা কোথায়, বলে বাবা পড়তে গেছে। মানে ওদের ধারণা বাবারা বাইরে গেলেই বাবা পড়তে যায়। তো ব্যাপারটা অনেক এরকম হয়ে গেছে আর কি। তো সো যেটা বলবো যে ফ্যামিলির একটা অনেক অনেক বড় একটা স্যাক্রিফাইস। এবং সব থেকে মজার ব্যাপার হলো যে এই যে এতগুলো বছর আমি এগুলো পিছনে সময় দিচ্ছি, ফার্স্ট ইয়ারে ভাবতো হয়তো বা এটা 2.5 বছর 3 বছরের কোর্স শেষ হয়ে যাবে। তো প্রথম দিকে তারা বলতো যে এতদিন কেন লাগবে, কারণ সবাই তো এই ব্যাকগ্রাউন্ডের না, বুঝবে না। তো পরবর্তীতে যখন রেজাল্ট শিট গুলো দেখতো, বা যখন আমি তার সাথে যখন পুরো ইস্যুগুলো শেয়ার করতাম যে আসলে আমাদের প্রশ্নটা এই টাইপের, আমাদের এইভাবে পাস করতে হয়, নর্মালি সাবজেক্ট যেটা আমরা একটা 40 50 পেলে অন্যান্য জায়গায় যেরকম মিনিমাম একটা রেজাল্ট, আমাদের সেরকম না। তো পরবর্তীতে তারা বুঝতে পারছে যে না, এটা আসলে ডেফিনেটলি চ্যালেঞ্জিং। দ্যাটস ওয়াই তার চ্যালেঞ্জটা এর সঙ্গে সঙ্গে তারা মানে ওইভাবেই আমাদের ইন্সপায়ার করেছে যাতে আমরা পাস করি। সো তাদের অবদান অবশ্যই অবশ্যই আমাদের স্বীকার করতে হবে, ডেফিনেটলি। না, এটাই আসলে এই যে মানে জি। আর এর পাশাপাশি আমি অবশ্যই একটা কথা বলতে চাই, জাস্ট এই যে কনভেকশন গুলো হয় সেখানে যে ফ্যামিলি মেম্বারদের যে মানে ইনক্লুড করা হয়, এটা অনেক বড় ভালো একটা ইস্যু। কারণ তারা আসলে যে আমরা যে কষ্ট করছি নর্মালি তাদের দেখার সুযোগ নাই, ওইখানে গেলে তারা বুঝতে পারে যে না আসলে
মানে কি জন্য আমরা কষ্ট করলাম আর কি পাচ্ছি আমরা। সো আমি আর আমার পার্সোনালি আমার ফ্যামিলির কথা বলবো যে হয়তোবা যতটুকু আইডিয়া তাদের ছিল মোটামুটি, বাট কনভোকেশনে যখন অ্যাটেন্ড করি বা তারা যখন সবাইকে একসাথে দেখে তখন তারা বুঝতে পারে যে না আসলেই মানে চ্যালেঞ্জটা আমরা কেন নিয়েছিলাম। আলটিমেটলি সেটা আমার সবার জন্য গর্বের ব্যাপার। আর আর আমি একটু আরিফ ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, জি সেটা প্লিজ হচ্ছে প্লিজ প্লিজ। কনভোকেশনের সাথে যেটা বললেন, জি কনভোকেশনে ফ্যামিলিকে ইনভাইট করা, ফ্যামিলি নিয়ে যাওয়া, এটা আসলে ফ্যামিলি ফিল করে এই কনভোকেশনটা কিন্তু আমাদের না, ওদেরই কনভোকেশন, মানে রাইট। ফ্যামিলি নিজে ফ্যামিলির মনে করে কনভোকেশনটা, এটা ওদের জন্য গ্র্যাড অনার আসলে, যেটা আমি মনে করি জি জি জি। ওরা গ্র্যাড ডেফিনেটলি অনার ফিল করে। ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। জি এই যে মানে মানে দেখেন, আহ জাভেদ ভাইয়ের কথা থেকে যেটা উঠে আসলো, আরিফ ভাইয়ের কথা থেকেও কিন্তু সেই একই জিনিসটা উঠে আসলো, যে আপনার লেগে থাকা এবং ফ্যামিলির যে স্যাক্রিফাইস, এই এই দুটাই জিনিস কিন্তু আপনার এই প্রফেশনাল ডিগ্রি অর্জনে আপনার জন্য কি উম, মানে পাতেও পাতেও মানে একদম পাথেয় হিসাবে এটা কাজ করে, ওষুধ, এটাই মেইন ওষুধ। হ্যাঁ, এখানে এখানে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনার লেভেল 3 থেকে, বিশেষ করে লেভেল 3 থেকে কোয়ালিফাই করা পর্যন্ত, 2007 সাল পর্যন্ত, 2005 সাল থেকে 7 সাল পর্যন্ত, এই লেভেল 3 থেকে ফাইনাল কোয়ালিফাই করার জন্য আপনার উম, ঈদের ছুটি, রোজার ঈদের ছুটি, কুরবানি ঈদের ছুটি, পয়লা বৈশাখের ছুটি, 26শে মার্চের ছুটি ছুটি 16ই ডিসেম্বরের ছুটি, যত ছুটি আছে, এই ছুটির মধ্যে ছুটি, দুই দিকে ছুটি আছে, একদিন ছুটি নিয়ে 3 দিন ছুটি। আর মানে এই ছুটি দিয়ে ঘরের দরজা বন্ধ করে দুইজন মিলে পড়াশোনা করতো। এটা আমাকে ফোর্স করে করাতো, এবং সেই ফোর্স করে এই যে মানে সামাজিক কার্যক্রমে না যাওয়ার যে মানে অনেক খারাপ লাগতো। কিন্তু এইটার যে মানে ফল, কোয়ালিফাই করার পরে, হ্যাঁ কোয়ালিফাই করার পরে সব কিন্তু ঠিক হয়ে গেছে। তো বন্ধু একটা বান্ধব। সময় কি জেসপিন আমাকে সবসময় বলতো, যখন আমরা কোয়ালিফাই করব তখন কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে। আমরা যদি কোয়ালিফাই করতে না পারি, তাহলে কিন্তু এই যে নিজের পরিবারের, শ্বশুরবাড়ির পরিবারের লোকজন, তারা কিন্তু এখন যে কষ্টটা পাচ্ছে, আমরা যদি কোয়ালিফাই করতে না পারি, আমরা কিন্তু সারা জীবন কষ্ট পাবো। এবং জি সেটা কিন্তু আসলে সত্য হয়েছে, এই যে আপনারা যেটা বললেন। তো জি জি আজকে আমাদের 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 যে কথোপকথন, যারা আমাদের শুনবেন, আমাদের প্রফেশনের যারা স্টুডেন্ট আছেন, বা সিএ প্রফেশনের স্টুডেন্ট আছেন, সিএমএ প্রফেশনের স্টুডেন্ট আছেন, যে প্রফেশনেই থাকুন না কেন, প্রফেশনাল ডিগ্রি নেওয়াটা যে কষ্ট, প্রফেশনাল ডিগ্রি নেওয়াটা যে একটা স্যাক্রিফাইস, ফ্যামিলি স্যাক্রিফাইস, প্রফেশনাল ডিগ্রি যে একটা লেগে থাকা, প্রফেশনাল ডিগ্রি যে একটা ডিসকমফোর্ট জোনে যে অনেক কষ্টের ফসল, এই বিষয়টা আমাদের আমাদের যারা ইয়াঙ্গার আছে, স্টুডেন্ট আছে, তাদেরকে বোঝানোটাই কিন্তু আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। তারা জি যেন জি বোঝে যে আমরা 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 আসলে কত কষ্ট করে এই প্রফেশনাল ডিগ্রি অর্জন করেছি। এখন আমাদের এই কথোপকথন যারা শুনবে, সে সিএস প্রফেশনারই হোক, সিএ প্রফেশনারই হোক, সিএমএ প্রফেশনারই হোক, সে কিন্তু তার একটা মাইন্ড সেট করবে যে ইয়েস, আমিও কিন্তু এই আমার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করার জন্য, ইভেন তাদের ফ্যামিলিরা যখন শুনবে আমাদের কথোপকথন, যে ফ্যামিলি স্যাক্রিফাইস ছাড়া যে প্রফেশনাল ডিগ্রি নেওয়া সম্ভব না, সেটা হোক সিএ, হোক সিএমএ, সেটা হোক সিএস, কোনো ডিগ্রি কিন্তু, কোনো প্রফেশনাল ডিগ্রি কিন্তু ফ্যামিলি স্যাক্রিফাইস ছাড়া সম্ভব না, লেগে থাকা ছাড়া জি জি সম্ভব না। এই অবশ্যই। জিনিসটাকে স্টাবলিশ করা, যেন তাদের ফ্যামিলি তাদেরকে সময় স্যাক্রিফাইস করে, তাদের লেগে থাকার পিছনে, যে আরিফ ভাই যেটা বললেন যে পাঠাই দিত পড়াশোনা করার জন্য, যে জাভেদ ভাই বললেন যে ফোর্স করতো পড়াশোনা করার জন্য, একদম একইভাবে আমার জন্য কিন্তু এটা ছিল। আমি চাকরি করতাম, জেসমিন তখন ছিল হাউস ওয়াইফ। সে সারাদিন এই তার কাজই বাসা সামলানো আর লাইব্রেরির দিকে সারাদিন বসে থাকা, এটাই জেসমিনের কাজ ছিল। আমি মনে করেন যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অফিস করে, এই ছুটির দিনগুলোতে আমি শুধু মানে তার সংগ্রহ করা ম্যাটেরিয়াল, রেডি করা ম্যাটেরিয়াল আমি ছুটির দিনে হেফজো করে পরীক্ষা দিয়ে আমি কোয়ালিফাই করছি। আর আমার যেটা প্লাস পয়েন্ট ছিল, যেহেতু আমি এই আগে থেকেই ফাইন্যান্স এন্ড কোম্পানি সেক্রেটারিয়েট নিয়ে কাজ করি, কোম্পানি সেক্রেটারি হিসেবে আমি সেই 2005 সাল থেকে কাজ করি। লেভেল 3 তে যখন আমি, তখনই আমি কোম্পানি সেক্রেটারি, একটা গ্রুপ অফ কোম্পানিতে হেড অফ ফাইন্যান্স এন্ড কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করছি। তো যে কারণে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো তো আমার জানা ছিল।
জি যেটা যে আরিফ ভাইয়ের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যেটা জাভেদ ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, আসলে এইগুলা কিন্তু মানে 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 অতিরিক্ত সুবিধা আমাদের জন্য। জি জি, বেসিক্যালি আসলে আমি যেটা মনে করি, যেহেতু কোম্পানির সেক্রেটারিয়াল ইস্যুটা বাংলাদেশের নতুন, তো অ্যাকাউন্টস ফাইন্যান্সে যারা কাজ করতেন অনেক আগে দেখা যেত যে তাদের উপরেই দায়িত্বগুলো আসতো সেক্রেটারিয়াল ইস্যুগুলো সলভ করার। দ্যাটস ওয়াই আমরা যদি অ্যাকাউন্টস ফাইন্যান্সেও কাজ করার সুযোগ থাকে, সেখান থেকে কিন্তু আমরা সেক্রেটারিয়াল অনেক কিছু জানা বা শোনার সুযোগ আছে। এই হুম। জন্যই হয়তো বা আমরা ইজিলি অ্যাকাউন্টস ফাইন্যান্স থেকে সেক্রেটারিয়াল সেক্টর যখন তখন মানে আমরা কনভার্ট করার অপশনটা আমাদের জন্য একটু বেশি, আই থিঙ্ক, আমি যেটা মনে করি। জি। রাইট। জি ভাই বলুন। তো এখন যে বিষয়টা জানবো সেটি হচ্ছে এই যে মানে স্ট্রাগল পিরিয়ডটা বললাম, মানে জি আমরা শেয়ার করলাম যে কিভাবে আমাদের লেগে থাকা, কিভাবে আমাদের ডিসকমফোর্ট জোনে যে কাজ করা, তারপরে এই যে ফ্যামিলি স্যাক্রিফাইস সব মিলে আমাদের যে অর্জন, এই অর্জনটা যখন হয়ে গেল, যেটা যে আপনার কনভোকেশনে, আপনাদের কিছুদিন আগে আপনাদের কনভোকেশন হয়েছে, এই জি কনভোকেশনের যে ফ্যামিলির যে ফিলিংস, হুম, বাবা মার বাবা মা, তারপরে পরিবারের লোকজনকে নিয়ে যে কনভোকেশনের যে আড্ডা, কনভোকেশনের যে অ্যাচিভমেন্ট, এইটাও কিন্তু একটা বড় ধরনের অর্জন ছেলে মেয়েদের অবশ্যই। কাছে। ছেলে মেয়েদের জি কাছে এটা একটা বড় অর্জন। তারা 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 কিন্তু যেমন আমার 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 দুই মেয়ে, তারা কিন্তু এই আমাদেরকে দেখেই তারা প্রফেশনাল ডিগ্রির প্রতি আকৃষ্ট। তারাও প্রফেশনাল ডিগ্রি নিবে। এইটা কিন্তু লার্নিং, মানে জুনিয়রদের জন্য। তো জি এখন উম, এখন একটু শেয়ার করবেন যে এই ডিগ্রি নেওয়ার পরে কর্মস্থলে এসে কি কি চ্যালেঞ্জ ফেস করতেছেন, সেগুলা কিভাবে ওভারকাম করতেছেন, এইটা একটু শেয়ার করবেন। জি। সেক্ষেত্রে আমি আসলে আমার ক্ষেত্রে যেটা বলবো, আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি একটু বেনিফিটেড। হুম। কারণ আমি ডিগ্রিটা নেওয়ার আগেই আমি আমার কাজের সুযোগটা পেয়ে গেছি। হুম। কারণ আমি যখন থার্ড লেভেলে, আমি বেসিক্যালি ফার্স্ট এবং সেকেন্ড লেভেলটা একবারে শেষ করেছিলাম, থার্ড লেভেলে গিয়ে আমি ডিসকন্টিনিউ করি। তো আমি যখন থার্ড লেভেলে ক্লাসগুলো করি, বেসিক্যালি আমাদের সেক্রেটারিয়াল প্র্যাকটিসের মূল ইস্যুগুলো কিন্তু থার্ড লেভেল থেকেই শুরু হয়। কোম্পানি ল বলি বা সেক্রেটারিয়াল প্র্যাকটিস বলি। হার্ড লেভেল থেকে, রাইট। জি। সো আমি যখন একই সময় আমি যখন কাজ করতাম এবং আমি সঙ্গে সঙ্গে ক্লাস লেকচার গুলো ফলো করতাম, যে হ্যাঁ একই টাইপের কাজ করছি, আমি আসলে বেসিক্যালি খুব মজা পাচ্ছিলাম। আর যেহেতু ওই সময়টা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার ছিল ওই সময়টাই বেসিক্যালি। আচ্ছা, এখন যেটা হলো যে সেটা আমি প্রায় যখন আমি শেষ করলাম বা যখন আমি আমার প্রথম আগে শুনেছিলাম, তারা হয়তো বা অনেক কিছুই খুব সুন্দর দৃষ্টিতে দেখতো, যেহেতু আমি স্টুডেন্ট এবং আমি শিখছি নতুন করে, সবাই জানতো, সেই হিসাবে প্রতিষ্ঠান আমাকে যথেষ্ট হেল্প করছে। কারণ সবাই জানছে যে উনি নতুন শুরু করলো। তো এটা আমি সবাই, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলেন, এইচআর বলেন বা ফুল ম্যানেজমেন্ট বা বোর্ড থেকে, আমি সবার কাছ থেকে একটু ভালো সহযোগিতা পেয়েছিলাম। আমি আর প্রথম অর্গানাইজেশনে, বাট ওইখানে আমি বলবো যে আমি লিস্টিং এর যে ইস্যুগুলো ছিল খুব ভালোভাবে শেখার সুযোগ হয়েছে আমার। ডিএসসি, সিএসসি, এসএসসি রিপোর্টিং রিলেটেড যত ইস্যু ডেফিনেটলি থাকে। একটা কোম্পানির, আপনার হাত জি দিয়ে একটা কোম্পানি আইপিও হওয়া মানে কি জি আপনি মাস্টার জি হয়ে গেছেন আইপিও। এই মোটামুটি। এবং আমি তখন থেকে আমি চিন্তা করলাম এটা আমার লাইফের সব থেকে বড় লার্নিং, যে আমি শুরু থেকে জানতে পারছি। তো আমি আমার কাজগুলোকে ওইভাবে করার চেষ্টা করতাম। ইভেন দেখা যেত যে একটা ডিএসসি বা সিএসসি রিপোর্টিং, যেটা ফ্রি ফ্লোট বা শেয়ার হোল্ডিং রিপোর্ট, যেটা এটা হয়তো বা এখন আমার জন্য 5 মিনিটের কাজ বা 10 মিনিট, বাট এমনও হয়েছে এই ফ্রি ফ্লটের জন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করতে গিয়ে আমি পুরো 7 তারিখের মধ্যে যেখানে আমি রিপোর্ট সাবমিট করার চেষ্টা করতাম, আমার দেখা যাচ্ছে সে 1 তারিখ থেকে 6 তারিখ, আমি 6 দিন 7 দিন আমি নামা খাওয়া বাদ দিয়ে কি বলে টেনশনে থাকলাম, ঠিক মতো রিপোর্টটা কি হবে, মেইলটা কি ঠিক মতো করতে পারবো, অথবা রিপোর্টে কোনো কোথাও ভুল থাকলো কিনা। বা যখন আমাদের কোয়ার্টারলি অ্যাকাউন্টস গুলো যখন হতো, বোর্ড মিটিং গুলো হতো, বোর্ড মিটিং এর সময় পিএসআইটা ঠিক মতো নিউজ পেপারে যাচ্ছে কিনা। যদিও আমার মিজান ভাইয়ের সাথে তখন থেকেই পরিচয়, ইনফ্যাক্ট আমি হ্যাঁ, যখন, আপনি খেয়াল আছে কিনা জানি না, আমি যখন ওখানে হ্যাঁ, ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি আমাকে চিনতেন বা আমি আপনাকে চিনতাম না, বাট হুম। কথা হতো আমাদের। তো আমি বেসিক্যালি কি, আমি আইসিএসবি কমিটির কাছে খুবই কৃতজ্ঞ। এবং যারা সিনিয়র ছিলেন অবশ্যই তাদের কথা আমি অনেকের কথা বারবার স্মরণ করব, যে তারা আমাকে যেভাবে হেল্প করেছেন বিভিন্ন ইস্যুতে। কারণ আমি একজন মানে কি জুনিয়র তাদের কাছে, আমি কিচ্ছু জানি না, জাস্ট আমি দায়িত্ব দিয়েছে অফিস আমাকে, বলছে আপনি আপনার মতো করে করে নেন। মানে তারা আমাকে যেভাবে হেল্প করছেন, এবং আমি যেটা মনে করি যে আমি আসলে জেনারেল এডুকেশন বলেন, প্রফেশনাল বলেন, অনেক জায়গাতে তো পড়াশোনা করার সুযোগ হয়েছে, বা আমি তো নামও বলেছি আইসিএবি বা এলএলবি বা আইসিএসবি, বাট আমি সব থেকে আমি সবাইকে এই কথাটা বলি যে বাংলাদেশে প্রফেশনাল অন্য ইনস্টিটিউটে যাই ঘটুক,
আমরা আইসিএসবির 18টা কোর্স যদি আমি বলে থাকি, আমাদের সময় 18টা ছিল কোর্স। তো এই 18টা কোর্স মধ্যে আমি মনে করি কমপক্ষে 15 থেকে 16টা কোর্স একদম আমাদের কাজের সাথে রিলেটেড। আমরা যে কাজ করব, আমরা কি জেনারেল এডুকেশনে কি করি, আমাদের হয়তো 20টা বা 10টা কোর্স থাকে, আমরা 50% তো কিন্তু কোনো জবে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি না ওই কোর্সগুলোর। বাট আমাদের আইসিএসবি কোর্স ডিজাইনটা এমন ভাবে করা, বিশেষ করে থার্ড লেভেলের পর থেকে তো আমি মনে করি 100% এগুলো আমাদের জবের সাথে রিলেটেড। হয়তো শুরুর দিকে ফাউন্ডেশনের কিছু কোর্স যদি আমরা বাদ দিয়ে থাকি। আর যেটা হয় কি, যে আমরা হয়তো বা কোনো প্রবলেম হলে, দেখো আমি একটা কাজ করব, বোর্ড মিটিং কিভাবে করব, এজিএম ইস্যুটা কিভাবে করব, আমার কোথাও যেতে হচ্ছে না। আমি আমার ক্লাস ম্যাটেরিয়াল, আমি আমার কোর্স সিলেবাস, আমি যদি সেখানে দেখে যদি একটু যদি গোথ্রু করে আমি আমার ম্যাক্সিমাম সমাধানটা আমি পেয়ে যেতাম। অথবা কোনো পরীক্ষার কোশ্চেন, যে এইটা একটা কেস স্টাডি, ডিরেক্টর চলে যাবে বা ডিরেক্টরকে নিয়োগ দিব, এটা কিভাবে কি হবে, দেখা যাবে এটা কোনো না কোনো পরীক্ষায় চলে আসছে এটা। তো আমার জন্য এটা খুবই হেল্পফুল হয়েছে যে বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করার কারণে, বা আমি প্র্যাকটিক্যালি মানে কাজগুলো করার জন্য। আচ্ছা, এটা আমার যদি প্রথম পরিসর সম্বন্ধে আমি কিছু বললাম। আমরা এখন জাভেদ ভাইয়ের কাছ থেকে শুনবো। আহ আচ্ছা। উনি জয়েন করার পরে, জি আপনি বলেন, শুনতে থাকি আপনার কথা। কোয়ালিফাই করার পরে আমি আমার অর্গানাইজেশন থেকে যেটা পেয়েছি, আমাকে বললো তোমার মেম্বারশিপের কত টাকা লাগবে, তুমি মেম্বারশিপটা নাও, আমরা পে করব মেম্বারশিপের পেমেন্টটা। পরে আমার কোম্পানি থেকে এটা আমাকে পে করলো আমার বসে, যদিও আমার রিপোর্টিং বস ইন্ডিয়া, কিন্তু লোকালি আমার লোকাল ম্যানেজমেন্ট থেকে আমি খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এবং আমার আহ, যেটা যেটা মেম্বারশিপ ফি এবং ইয়ারলি যেটা মেম্বারশিপ সাবস্ক্রিপশনটাও এটা আমার কোম্পানি থেকে প্রোভাইড করতেছেন এবং অ্যাপ্রুভ করেছেন। এবং কোয়ালিফাই করার পরে মানে আমার কাছ থেকে এক্সপেকটেশন অনেকটুকু বেড়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে যদি কোনো আমাদের সেক্রেটারিয়াল টিমের যদি কোনো সাপোর্ট লাগে, কোনো অ্যাডভাইস লাগে, সে আমার কাছে রিচ করে। পাশাপাশি আমি কি করি, আমি আমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে যেটা আম, যাদের কাছে কমিউনিকেট করে আমার সঠিক অ্যাডভাইসটা পাওয়া যায় সেটা করার চেষ্টা করি। আবার আমি কিছু কিছু জিনিস, কিছু কিছু ইস্যুগুলা, কোম্পানি লর ইস্যু কিংবা আবার ইনকাম ট্যাক্স ব্যাটের কিছু ইস্যু, আমি বিভিন্ন প্রফেশনালদের সাথে কথা বলি। কথা বলে কি হয়, কথা বললে সিএরা কিরকম বলে কিংবা আমাদের সিএসরা কিরকম বলে, কারণ আমাদের সিএস রিলেটেড হলে সিএস দের এক্সপার্টিস বেশি থাকে। তো আমার একটা জিনিস সুবিধা হচ্ছে, আমার একটা জিনিস ইস্যু আসলে আমি কয়েকজনের সাথে বুঝি, ওখান থেকে বেস্ট একটা সলিউশন চলে আসে, আমি যেটা মনে করি। সো এখনো পর্যন্ত যদিও আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে 100% কাজ করতেছি, পাশাপাশি আমি সিএস নিয়েও ইনডাইরেক্টলি কাজ করতেছি। সো আমার কোয়ালিফাই করার পরে ইম্প্যাক্টটা আমি আসলে নিজের চোখে দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা পরিচিত আছে, আমাদের প্রফেশনালরা আছে কিংবা আদার প্রফেশনাল আছে, তাদের কাছে ইমেজটা ইমেজটা একটু ডিফারেন্ট। আমি মনে করি যে মানে আগের চেয়ে, কোয়ালিফাই করার আগের চেয়ে পরের ইমেজটা ডিফারেন্ট। এবং সবার মধ্যে এটাই মাইন্ডসেট আছে, সে আহ, ওর কারিকুলাম বা কোম্পানি ল রিলেটেড কিংবা ইনকাম ট্যাক্স ব্যাড রিলেটেড, ওর কাছে ওটা নলেজ আছে বা অ্যাটলিস্ট শেয়ার করতে চায়। আমি কতটুকু জানি না জানি এটা এটা অন্য বিষয়, বা আমি না পারলে অন্য কারো সিনিয়রদের হেল্প নিয়ে সলভ করি। বাট আমি আসতে দেখি ইস্যুগুলো নিয়ে, আসতে দেখি এই ইস্যুগুলো এরকম কিভাবে সলভ করা যায়, এটা এটা এই ইস্যুগুলো চলে আসে। সো আমি মনে করি এটা মানে সিএস প্রফেশন বলি কিংবা সিএ কিংবা আইসিএম এ যে কোনো প্রফেশনই এটার একটা ভ্যালু ক্যারি করে। এটা এটা একটা ভ্যালু ক্যারি করে ইন দা প্রফেশনাল লেভেলে বলেন বা কিংবা যারা প্রফেশনাল নয় তাদের মধ্যেও এটা আলাদা একটা ভ্যালু ক্যারি করে। সো এটুকুই আমার বলার ছিল থ্যাংক আর ইউ, কি। থ্যাংক ইউ জাভেদ ভাই। আসলে প্রফেশনাল এই যে প্রফেশন, আপনি কোয়ালিফাই করার কারণে, মেম্বার হওয়ার কারণে কিন্তু এই প্রফেশনাল ভ্যালুজটা কিন্তু আপনার আপনার মধ্যে রিয়েলাইজেশন আসছে। তো আপনাদের মাধ্যমে, আমার মাধ্যমে, এই কর্পোরেট সংবাদের মাধ্যমে আমাদের আমাদের যারা ভিউয়ার আছেন, ভিজিটর আছেন, যারা সিএ প্রফেশনে আছেন, সিএমএ প্রফেশনে আছেন, চার্টার সেক্রেটারি প্রফেশনে আছেন, যে যে প্রফেশনই আছেন না কেন, আপনি আপনার প্রফেশনকে যদি ভ্যালুয়েট করতে চান, আপনি যদি আপনার লাইফে ভ্যালুয়েট করতে চান, আপনি যদি পরিবারের কাছে নিজেকে সম্মানিত করতে চান, সোসাইটির কাছে নিজেকে সম্মানিত করতে চান, আপনি আপনার অফিসে যদি বস হতে চান, অফিসে আপনার জায়গাটা অন্য জায়গায় নিয়ে যেতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে প্রফেশনাল
ডিগ্রি অর্জন করতে হবে, প্রফেশনালি আপনাকে কোয়ালিফাইড হতে হবে। তিনটা প্রফেশনাল বডির যে কোনো একটা প্রফেশনাল বডিতে আপনাকে মেম্বার হতে হবে। তাহলে আপনি দেখবেন কি, উম, আমার বলতে দ্বিধা নেই, 2000 2007 সালে যখন আমি কোয়ালিফাই করি, আমার ওই কোয়ালিফাই করার সাথে সাথে আমার স্যালারি ডাবল হয়ে গিয়েছে। তো এই যে প্রফেশনের যে অ্যাচিভমেন্ট, মানে ম্যানেজমেন্ট এমডি সাহেব যখন শুনলেন যে আমি কোয়ালিফাই করে ওনাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি খাওয়ার পরের দিনই আমি অফিসে গিয়ে শুনি যে আমার আমার স্যালারি ডাবল। আমাকে প্রমোশন দিয়ে তারা জিএম করে দিলেন এবং আমার স্যালারি ডাবল করে দিলেন। এই যে প্রফেশনের যে অর্জন, অ্যাচিভমেন্ট, এটা আসলে বলে শেষ করার না। তো যারা প্রফেশনে আছেন, যারা এই প্রফেশনে যে কোনো এক প্রফেশনে আছেন, বিশেষ করে যারা চার্টার সেক্রেটারি প্রফেশনে আছেন, আপনারা আমাদের কথাগুলো শুনছেন বা শুনবেন। এই কথাগুলো পরিবারের কাছে, আপনার বন্ধুদের কাছে, যারা ডাউন লাইনে আছে, বিশেষ করে আপনারা যারা নতুন কোয়ালিফাই করেছেন, নতুন মেম্বার হয়েছেন, আপনার ডাউন লাইনে আপনার ব্যাচমেট যারা পাস করতে পারে নাই, তাদেরকে নার্সিং করবে। আমি এখনো আমার ব্যাচমেটদেরকে নার্সিং করি। আমার এক ব্যাচমেট 15 বছর পরে পাস করছে। হুম। মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু সে ফাইনাল পাস করতে পারতেছিল না। আলহামদুলিল্লাহ, সে কিন্তু এখন ফেলো। 15 বছর পরে পাস করার পরে এই 5 বছর পরে সে গত বছর ফেলো হয়েছে। জি, তো অনেক বড় এইটা আসলে, ধৈর্যের পরিচয় দিয়েছেন। জি। হ্যাঁ, তো এইটা এটা কিন্তু খুবই খুবই জরুরি। আমরা যারা সিনিয়র আছি, যে আমরা যদি আমাদের লেভেল থেকে জুনিয়রদেরকে গাইড করি, তাহলে কিন্তু তারা জি, প্রফেশনে ভালো করবে, কোয়ালিফাই করবে এবং ভালো নিজেরা সবকিছুতেই ভালো করবে। তো থ্যাংক ইউ, definitely। আপনাদের সময় নিলাম। আপনাদের সাথে আবারও বসবো, কথা হবে। আমাদের প্রফেশনাল আড্ডায় আমরা বসবো। তো আপনাদের সবাইকে, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের ব্যস্ত ব্যস্ত সময়ের মধ্য দিয়ে অফিস টাইমের পরে আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। যে কোনো সময় আপনাদের অফিসে হাজির হয়ে আপনাদের চায়ের আড্ডায় সামিল হব। আমার জন্য দোয়া করবেন, জি, আমাদের অবশ্যই। ছেলের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। জি, দর্শকদের আপনাকেও আ- ধন্যবাদ। আপ- দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে 1 মিনিটে বলুন। জি, এই আপনাকে বেসিক্যালি আমি বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটু। জি। এনিওয়ে, তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দানের জন্য। অবশ্যই আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আর আশা করি আমি হয়তোবা, যদি আমি যেটা বুঝতে পারলাম বা যেটা আমি শুনেছি আর কি, যে মাঝে মধ্যে এই ধরনের প্রোগ্রাম মানে করা হয় আর কি। সো আপনি, হ্যাঁ, আমি আমার আমি মনে দুই হয় হাজার যে, একুশ সালে শুরু করেছি। আমি 2021 জি সাল জি থেকে জি এটা। জি, এটা খুব খুশির খবর। তো এটা খুবই ভালো উদ্যোগ আপনাদের। তো আশা করি এটা অব্যাহত রাখবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকবেন, আশা করি আমরা ইনশাআল্লাহ। হাজির হবো আপনাদের। ধন্যবাদ। জি, ধন্যবাদ। জাভেদ ভাই। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য এই সুন্দর প্রোগ্রামে। সো আমরা ওটাও মনে করি দিস ইজ দ্য গ্রেট গ্রেট অনার টু আস টু ইনভাইট আস as as in the meeting to say something about the CS profession. So আশা করি আহ, আমরা যতটুকু আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেছি, এটা থেকে আমাদের দর্শকরা কিংবা আমাদের স্টুডেন্ট যারা আছে তারা আমাদের হিস্ট্রি জানতে পারবে এবং নিজেরা নিজেদের অ্যাটেম্প নিতে পারবে। তো পাশাপাশি আমাদের চার্টার্ড সেক্রেটারি প্রফেশনও এভাবে প্রমোট হতে থাকবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।